আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সেই কাঙ্ক্ষিত পয়েন্ট সি কোড নিয়ে আলোচনা করব। অর্থাৎ সি কোডিংয়ের যে কোডিং ব্যবস্থা সেটা কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে আমরা এখন বিস্তারিত শেখার চেষ্টা করব। তো এখন দেখো, সি কোডিংয়ের যে কোডিংগুলো সেটা করার আগে আমাদের প্রথমেই একটু বিস্তারিতভাবে বেসিকটা ক্লিয়ার করতে হবে যে আমরা এই কোডিংটা আসলে কিভাবে করব। তো বেসিকটার জন্য আমরা কি করতে পারি ভাইয়া, দেখো আমরা একটু নোট থেকে আলাদা করে শিখে আসি যে এটাকে আমরা কোডিংয়ের মাধ্যমে কিভাবে করব। তো এই যে আমাদের এখন পয়েন্টগুলো, এটা হচ্ছে কোডিংয়ের সর্বপ্রথম বেসিক। তো তুমি এই ক্লাসটা করলেই কিন্তু সামনের ক্লাসগুলো করতে পারবা। অর্থাৎ এই ভিডিওটা যদি তুমি ভালো মতো না বুঝো তাহলে কিন্তু সামনে গিয়ে তুমি যে কোডিংটা আছে সেখানে কিন্তু আটকায় যাবে। তো এটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং এখান থেকে খুব ভালো মতো বুঝতে হবে। তাহলে প্রথমেই আমি এখানে একটা কোশ্চেন নিলাম। কোশ্চেনটা হচ্ছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের শিকড়। তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের শিকড়। তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের শিকড়। ওকে ভাইয়া, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের শিকড়, এটার জন্য আমাদের কি করতে হবে? যেহেতু আমাদের এখানে তিনটা চলকের কথা বলছে বা তিনটি সংখ্যার কথা বলছে, তাহলে তিনটা চলক ধরে নেব। একটা হচ্ছে এ, একটা বি আর একটা হচ্ছে সি। এখন যোগফল যেহেতু বের করতে বলছে, যোগফল মানে হচ্ছে সাম, তাহলে আলটিমেটলি সূত্রটা হবে হচ্ছে সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে আমাদের সূত্র হবে সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। ওকে, এ প্লাস বি প্লাস সি। সামটা হচ্ছে আমাদের আউটপুট। এটা কিন্তু আমরা যেই অ্যালগোরিদম ফ্লোচার্টের ক্লাসগুলো আছে ওইখানে কিন্তু বোঝানো হয়েছে, তুমি ওইখান থেকে দেখতে পারো যে সামটা হচ্ছে আমাদের আউটপুট। আউটপুট জিনিসটা কি? যাকে দিয়ে সূত্র বানানো হয় তাকে বলা হয় আউটপুট। আর এই যে এই মানে সূত্রের ভেতরে যারা যারা আছে তাদেরকে বলা হয় হচ্ছে ইনপুট। তাহলে সূত্রের ভেতরে কে কে আছে বলো তো? এ আছে, বি আছে এবং সি আছে। এটা হচ্ছে আমাদের ইনপুট। তো আশা করি তুমি এই জিনিসগুলো খুব ভালো মতোই জানো, কারণ এটা কিন্তু অ্যালগোরিদম এবং ফ্লোচার্টে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। তো এটার যদি ভাই আমি প্রথমে অ্যালগোরিদমটা দেখাই, মানে দুইটা পাশাপাশি শেখাবো অ্যালগোরিদম। তো অ্যালগোরিদমের যদি তুমি ক্লাসগুলো দেখো তাহলে সেখান থেকে বুঝতে পারবা এটা ধাপে ধাপে করতে হয়। প্রথম ধাপে হচ্ছে স্টার্ট, দ্বিতীয় যে ধাপ এখানে আমাদের ইনপুট নিতে হয়। ইনপুট হচ্ছে আমাদের এখানে হবে এ বি সি। ওকে, তাহলে দেখো ইনপুট হবে হচ্ছে আমাদের এ বি সি। এবার স্টেপ 3, এখানে স্টেপ 3তে আমরা কি করব ভাইয়া? স্টেপ 3তে সূত্র প্রয়োগ করব, যেহেতু আমাদের এখানে সূত্র দেওয়া আছে। তাহলে সাম ইকুয়াল কি হবে? ওকে, তাহলে দেখো 3 নম্বর ধাপে আমরা লিখবো হচ্ছে সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। 4 নম্বর ধাপে গিয়ে কি করবো ভাইয়া? প্রিন্ট করে দেবো। কাকে প্রিন্ট করব? যেটা আউটপুট ওটাকে আমরা প্রিন্ট করব। তাহলে প্রিন্ট এইখানে লিখবো সাম। এবার দেখো স্টেপ 5-এ গিয়ে কি করব? স্টেপ 5-এ গিয়ে আমরা এটাকে শেষ করব। এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা করার যে হচ্ছে অ্যালগোরিদম। এবার এটাকে আমরা সি কোডের মাধ্যমে দেখব। তাহলে একটু সি কোডের দিকে খেয়াল করো যে এটা হচ্ছে আমাদের আসলে কিভাবে করতে হবে। তো সি কোডের একটা বেসিক পয়েন্ট আছে, হ্যাঁ। তো সি কোডের একটা বেসিক পয়েন্ট আছে, যেমন হচ্ছে HTML এর মূল কাঠামো ছিল, সি কোডের একটা বেসিক পয়েন্ট আছে। তো বেসিক পয়েন্টটা কি? হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। এই জিনিসটা প্রত্যেকটা কোডিংয়েই লিখতে হবে, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, মানে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই লাইনটাকে যদি বলি তাহলে লাইনটাকে বলা হয় হচ্ছে হেডার ফাইল বা হেডিং ফাইল। এই লাইনটাকে বলা হয়, এই পুরো একটা লাইনকে বলা হয় হেডার ফাইল। হেডার ফাইল মানে তোমাকে বোঝানোর জন্য এটা জাস্ট লেখা হেডার ফাইল, হ্যাঁ। তারপরে দেখো এটা তো আমরা লিখলাম, এরপরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে গিয়ে মেইন ফাংশন। অর্থাৎ এখানে মেইন লিখে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব। তো এটাকে বলা হয় মেইন ফাংশন ভাইয়া, এটাকে বলে মেইন ফাংশন। এই যে রেড কালারের যেই জিনিসগুলো লিখতেছি এগুলো তোমার কোডিংয়ে লিখতে হবে না, কিন্তু এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য, যাতে তুমি নিজেও শিখে অন্যকেও শেখাইতে পারো। মেইন ফাংশন, এই লাইনটাকে বলা হয় মেইন ফাংশন। ওকে ফাইন, এটাও বুঝতে পারলাম। তারপরে দেখো তুমি এখানে কি করবো ভাইয়া? তারপরে এই যে এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। দেওয়ার পরে এখানে তুমি ইন্ট লিখতে পারো চাইলে, ফ্লটও লিখতে পারো চাইলে। তো এটার ব্যাখ্যাটাও একটু এখানে দিয়ে দিই, তুমি একটু মনোযোগ সহকারে দেখো। যদি পূর্ণ সংখ্যা হয়, তুমি যদি মনে করো যে তোমার ইনপুটগুলো হবে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হলে তাহলে তুমি এখানে লিখবা ইন্ট, মানে যেই জায়গাতে ইন্ট লিখছে এখানে ইন্ট। আর যদি ইন্ট লিখে ফেলো তাহলে লিখবা হচ্ছে %d। ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, একটু পরে এটা বুঝতে পারবা। তারপরে দেখো যদি ভগ্নাংশ সংখ্যা লিখো, ভগ্নাংশ সংখ্যা মানে তোমার ইনপুটগুলো যদি ভগ্নাংশ সংখ্যা হয়, ভগ্নাংশ সংখ্যা, তো ভগ্নাংশ সংখ্যা হলে কি করবা ভাইয়া?
ভগ্নাংশ সংখ্যা হলে লিখবা হচ্ছে ফ্লট, এখানে লিখবা হচ্ছে ফ্লট। আর যদি ফ্লট লিখে ফেলো তাহলে ফরম্যাট স্পেসিফায়ার লিখবা হচ্ছে %f, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে লিখবা %f। তাহলে জিনিসটাকে আমি আরেকবার একটু বলি, আমি যদি এখানে ইন্ট নেই, ইন্ট মানে আমি কি ধরে নিছি যে আমার ইনপুটগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ আমি যেই তিনটা সংখ্যা আমি নেব সে তিনটা সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। তো যদি পূর্ণ সংখ্যার জন্য তুমি নাও তাহলে ইন্ট নিবা, আর ইন্ট নিলে হবে ভগ্নাংশ মানে %d, সেটা ফরম্যাট স্পেসিফায়ারের নাম। আর যদি আমি ফ্লট নেই তাহলে হবে ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যার জন্য হচ্ছে %f। এটার ব্যাখ্যা তুমি ডে বাই ডে বুঝতে পারবা, বা হচ্ছে একটার পর একটা ভিডিও দেখলে তুমি খুব ভালো মতো এটা শিখে ফেলতে পারবা। তাহলে দেখো মেইন ফাংশন লিখলাম, তারপরে ইন্ট লিখলাম। ইন্ট লেখার পরে ভাইয়া এই লাইনে আমাদের যতগুলো ইনপুট আছে সেগুলোও লিখতে হবে, যেটা হচ্ছে আউটপুটের চলক আছে সেটাও লিখতে হবে। তাহলে তুমি যদি একটু সূত্রের দিকে খেয়াল করো, দেখো এই যে সূত্রটা লিখে রাখছি এখানে, এই যে সূত্রটা, এই সূত্রের দিকে একটু খেয়াল করো তো ভাইয়া, যে এখানে ইনপুট কয়টা আছে? ইনপুট আছে হচ্ছে আমাদের তিনটা, অর্থাৎ তিনটা ইনপুট আছে, a, b, c, প্রত্যেকটা কমা দিয়ে দিয়ে লিখবো। ইনপুটগুলো লেখা শেষ। এবার আউটপুট নেওয়ার জন্য কি চলক ব্যবহার করছি ভাই? এখানে সাম। তাহলে এই যে এখানে লিখলাম সাম, তারপরে এই যে এটা দিতে হবে, অর্থাৎ এই যে সেমিকোলন জিনিসটা দেখতে পাচ্ছ ভাইয়া, এটাকে বলা হয় স্টেটমেন্ট। এই সেমিকোলনটাকে বলা হয় স্টেটমেন্ট, সেমিকোলনটাকে স্টেটমেন্ট বলা, হ্যাঁ একটু ছোট করে নেই, সেমিকোলনটাকে বলা হয় স্টেটমেন্ট, সেমিকোলনটাকে বলা হয় স্টেটমেন্ট বলে, এটা একটু মাথায় রাখবে, সেমিকোলনটাকে বলা হয় স্টেটমেন্ট। ওকে, তাহলে এতটুকু হয়তো বা আমরা একটু বুঝতে পারতেছি। সেটা হচ্ছে আমরা ইন্ট নেওয়ার পর আমি এখানে হচ্ছে কি করব ভাইয়া, ইনপুটে যতগুলো চলক আছে এগুলোও নেব এবং আউটপুটের যে চলকটা এটাও নেব। ওকে ফাইন, নেওয়া শেষ। এবার কম্পিউটারকে মান প্রবেশ করাইতে হবে। মান প্রবেশ করানোর জন্য লিখতে হবে ইন স্ক্যান ফাংশন বা স্ক্যানএপ, এই জিনিসটা আপনাদের লিখতে হবে, স্ক্যান ফাংশন অথবা স্ক্যানএপ, এটা লিখতে হবে। হ্যাঁ, স্ক্যান ফাংশন অথবা স্ক্যানএপ। ওকে ফাইন, এটা আমরা লিখলাম। ওকে, এটা আমরা লিখছি। হ্যাঁ, এবার একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, স্ক্যানএপ লেখার পরে এখন আপনি এখানে একটা ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে এই যে দুইটা কোটেশন চিহ্ন দিবেন, এই যে এটাকে বলা হয় ডাবল কোটেশন। তো কোটেশন চিহ্ন দেওয়ার পর ভাইয়া দেখো তো এখানে ইনপুট কয়টা আছে? ইনপুট হচ্ছে a, b এবং c। তো ইনপুট যেহেতু তিনটা আছে আর আমি ডেটা টাইপ ব্যবহার করছি ইন্ট, আমি তো লিখেই রাখছি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ইন্ট লিখবো, আর ইন্ট লিখলেই %d লিখতে হবে। তাহলে %dও তিনবার হবে, প্রত্যেকটা আমাদের হচ্ছে ইনপুটের জন্য একবার করে %d লিখবো। এই যে আমরা %d তিনবার দিয়ে দিলাম, তারপরে যে কোটেশন চিহ্ন দিয়ে আটকায় দিব, তারপরে একটা কমা দিব। ওকে ফাইন, তাহলে আমরা কি, এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে বিষয়টা আরেকবার একটু বোঝার চেষ্টা করো। এখানে আমাদের তিনটা ইনপুট আছে, ইনপুট হচ্ছে a, b এবং c। যেহেতু তিনটা ইনপুট আছে তাহলে আমি কি করব, আর ডেটা টাইপ যেহেতু ব্যবহার করছি ইন্ট, তাহলে এখানে %d তিনবার দিয়ে দিছি। এইবার যতগুলো ইনপুট আছে সবগুলোর সাথে একটা করে অ্যাম্পারস্যান্ড ব্যবহার হবে। অ্যাম্পারস্যান্ড, এই চিহ্নটার নাম হচ্ছে অ্যাম্পারস্যান্ড। এই চিহ্নটার নাম কি ভাইয়া? এই চিহ্নটার নাম হচ্ছে অ্যাম্পারস্যান্ড, স্পেলিংটা হচ্ছে এরকম অ্যাম্পারস্যান্ড, এই চিহ্নটাকে বলা হয় অ্যাম্পারস্যান্ড। ওকে ফাইন, অ্যাম্পারস্যান্ড। তাহলে অ্যাম্পারস্যান্ড এ হবে কমা দিয়ে, তারপরে অ্যাম্পারস্যান্ড বি হবে কমা দিয়ে। দেখো এই পাশে যেহেতু আমাদের স্পেসটা কম, তাহলে আমি একটু নিচে লিখে দিই, এটাকে বলা হয় অ্যাম্পারস্যান্ড। হ্যাঁ, তাহলে আশা করি অ্যাম্পারস্যান্ড বুঝতে পারছো। তারপরে হবে হচ্ছে গিয়ে অ্যাম্পারস্যান্ড সি, তারপরে কিন্তু আবার স্টেটমেন্ট হবে। দেখো প্রত্যেকটা লাইনের পরে কিন্তু স্টেটমেন্ট হচ্ছে, প্রত্যেকটা লাইনের পরে। তাহলে আবারও বলি, এখানে আমরা আসলে কি করব, স্ক্যানএপ মানে হচ্ছে ইনপুটটাকে কম্পিউটারে প্রবেশ করানো। তাহলে কম্পিউটারে প্রবেশ করানোর জন্য বা ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন কাজ করে? স্ক্যানএপ ফাংশন। তো এটার পর ইনপুট যেহেতু এখানে তিনটা, তাহলে %d তিনবার নিছি। কেন %d নিছি? কারণ ইন থাকলে %d নিতে হয়। ওকে ফাইন, ইন থাকলে %d নিলাম। এখন যতগুলো ইনপুট প্রত্যেকটার সাথে আবার অ্যাম্পারস্যান্ডকে যুক্ত করতে হবে, তাহলে অ্যাম্পারস্যান্ড এখানে তিনটা হবে যেহেতু তিনটা ইনপুট ছিল। ওকে ফাইন, এই লাইনটা শেষ হয়ে গেল। তাহলে এইবার আমাদের সূত্র প্রয়োগ করতে হবে ভাইয়া। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল সাম ইকুয়াল a প্লাস বি প্লাস সি, তারপর আবার এখানে একটা স্টেটমেন্ট। সূত্র প্রয়োগ করা শেষ। এইবার আমরা কি করব, এবার ফলাফল নিব। ফলাফল নেওয়ার জন্য এখানে লিখতে হবে প্রিন্ট এফ। প্রিন্ট এফ মানে হচ্ছে প্রিন্ট ফাংশন। তাহলে প্রিন্ট এফ, দেখেন আমি প্রিন্ট করব কাকে? শুধুমাত্র সামটাকে প্রিন্ট করব। এই দেখো, এই যে প্রিন্ট কাকে করছিলাম অ্যালগরিদমে, সামকে প্রিন্ট করছিলাম। তাহলে প্রিন্ট এফের ভেতরে একটা যেহেতু আমাদের চলক, মানে একটা জিনিসকে আমি প্রিন্ট করতেছি, তাহলে এখানে কোটেশন দিয়ে %d একবারই দিব।
কারণ যেহেতু একটা জিনিসকে বা একটা চলককে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করতেছি, তাহলে পার্সেন্ট ডি হবে একবার। তাহলে পার্সেন্ট ডি হওয়ার পর কাকে আমরা আউটপুট হিসেবে বের করে দিচ্ছি? সামকে। তাহলে এই যে সাম লিখতে হবে, তারপরে আবার স্টেটমেন্ট। দেখেন প্রত্যেকটা লাইনের পরে কিন্তু ভাই স্টেটমেন্ট আছে। তারপরে শেষে গিয়ে আমরা এইরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। দেখো এই যে এখানে শুরু হয়েছে সেকেন্ড ব্র্যাকেটটা, শেষে গিয়ে শেষ হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের জীবনের সর্বপ্রথম একটা সিকোড। এই দেখেন সর্বপ্রথম সিকোড। তাহলে এটার আরেকবার একটু ব্যাখ্যাটা দেই। দেখো প্রথমে হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড stdi.h, তারপরে মেইন ফাংশন, এই যে তারপর সেকেন্ড ব্র্যাকেট, এইটুকু ফিক্সড। প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের নিতে হবে, এইটুকু ফিক্সড। তো তুমি যদি এটাকে এইটাকে ভাইয়া এই কি বলে অ্যালগোরিদমের সাথে মিলায় দেখো, তো অ্যালগোরিদমে প্রথমে শুরু করা, তাই না? তাহলে তুমি শুরু করা বলতে এইটুকুকে বুঝাইতে পারো, এই যে এইটুকুকে শুরু করা বলতে বুঝাইতে পারো। তারপর 2 নম্বর পয়েন্টে অ্যালগোরিদমে কি করতাম আমরা? ইনপুট নিতাম। তাহলে ইনপুট নেওয়া বলতে তুমি বুঝাইতে পারো হচ্ছে ইন্ট আর হচ্ছে স্ক্যানএফ, এই দুইটা লাইনকে ইনপুট নেওয়ার সাথে কম্পেয়ার করতে পারো। তারপর 3 নম্বর পয়েন্টে কি ছিল ভাইয়া? সূত্র। তাহলে সূত্র হচ্ছে এই যে এটা হচ্ছে সূত্র। 4 নম্বর পয়েন্টটা কি ছিল ভাইয়া? আউটপুট বের করা। আউটপুট হচ্ছে এই যে প্রিন্টএফ। আর 5 নম্বর পয়েন্টটা ছিল এন্ড করা। এন্ড করা হচ্ছে তোমার এই যে জাস্ট এই সেকেন্ড ব্র্যাকেটটাকে বোঝাইতে পারো। তাহলে এটা যদি আমরা কম্পেয়ার করি, তাহলে অ্যালগোরিদমের সাথে সিকোডের এই হচ্ছে মিলটা খুঁজে পাওয়া যায়। তাহলে আবারও বলি, প্রথম যে পার্টটা, এই শুরুর পার্টটা প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে সেম হবে, আমি সেম রাখতে পারবো। যেমন হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড stdi.h, তারপরে মেইন ফাংশন লিখবো, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এইটুকু কমন জিনিস। তারপরে আসো, আমি এখানে চাইলে ইন্টও ব্যবহার করতে পারি, ফ্লটও ব্যবহার করতে পারি। চাইলে ইন্টও ব্যবহার করতে পারি, ফ্লটও ব্যবহার করতে পারি। তাহলে ইন্ট ব্যবহার করলাম, আমাদের এখন ইনপুট এবং আউটপুট যতগুলো চলক আছে সবগুলো নিতে হবে। তাহলে ইনপুটে 3টা চলক ছিল, আউটপুটে একটা চলক ছিল, মানে আউটপুটে কিন্তু সবসময় একটাই চলক থাকবে। তাহলে ABC এবং হচ্ছে সাম এখানে লিখলাম। ওকে, সবগুলো চলক নেওয়া শেষ। এখন ইনপুট যতগুলো তার জন্য স্ক্যানএফ নিতে হবে, যেহেতু ইন্ট ব্যবহার করছি পার্সেন্ট ডি ততবার হবে। এবার যতগুলো ইনপুট ছিল সবার সাথে অ্যাম্পারসেন্ট হবে, তারপরে ইনপুটগুলো নেওয়া শেষ। এবার আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, তারপরে প্রিন্টএফ। প্রিন্টএফ মানে আউটপুট বের করা। যেহেতু আউটপুট একটার বের করতেছি, অর্থাৎ সামটাকে আমরা প্রকাশ করতেছি, সাম যেহেতু একটা চলক, তাহলে পার্সেন্ট ডি একবার, তারপরে সাম। এখন এখানে তোমার একটা কোশ্চেন হতে পারে যে স্যার, আমি সবগুলো ইনপুট নেওয়ার সময় হচ্ছে অ্যাম্পারসেন্ট ব্যবহার করছি, কিন্তু আউটপুট নেওয়ার সময় কেন অ্যাম্পারসেন্ট ব্যবহার করিনি? এটাও তোমার হচ্ছে সবচেয়ে গুড কোশ্চেন একটা। সেটা হচ্ছে অ্যাম্পারসেন্টের কাজ হচ্ছে ভাইয়া তথ্যগুলোকে সাময়িক সময়ের জন্য কম্পিউটারে জমা রাখা। মনে করো তুমি ABC এই মানগুলোকে কম্পিউটারে প্রবেশ করাইলা, এখন কম্পিউটার তো বুঝতে পারতেছে না যে কেন আমাদেরকে প্রবেশ করাইলো, ABC মানগুলোকে কেন প্রবেশ করানো হয়েছে কম্পিউটারে। তখন কি করবে? যখন তুমি সূত্র দিয়ে দিবা, তখন ওই মানগুলো কিন্তু সূত্র অনুযায়ী কাজ করবে। এই টাইমটা আপাতত সময় অ্যাম্পারসেন্টের ভেতরে জমা থাকবে। বাট যখন তুমি আউটপুট মানে বের করে দিবা, এটা তো আর জমা রাখার কোনো বিষয় না, এই জন্য আমরা আউটপুটে অ্যাম্পারসেন্ট ব্যবহার করব না। আউটপুটে অ্যাম্পারসেন্ট ব্যবহার করলে কিন্তু তথ্য জমা থাকবে, মানে অ্যাম্পারসেন্টের কাজ হচ্ছে তথ্য জমা রাখা সাময়িক সময়ের জন্য, বা একটা অ্যাড্রেসের মধ্যে তথ্যগুলো জমা রাখা। তো তুমি যেহেতু তথ্যগুলো জমা রাখতেছো না, আউটপুট মানে বের করে দিচ্ছ, এই জন্য আউটপুটের সাথে কোনো অ্যাম্পারসেন্ট হবে না। এবার এটার সাথে যদি আমরা কম্পেয়ার করে আরেকটা যদি কোশ্চেনে এখন আলোচনা করি, 3টি সংখ্যা বাদ দিয়ে, মানে 3টি সংখ্যার যোগফল বাদ দিয়ে আমি যদি এখানে লিখি যে ত্রিভুজের ক্ষেত্রফল, ভাইয়া একটু খেয়াল করে দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সিকোড। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যদি সিকোডটা আমরা দেখি, দেখো এখন এই সবগুলো মুছে দিলাম, মানে এই যে সাইডের যেই জিনিসগুলো, এগুলো তো তুমি বুঝছোই, হ্যাঁ, এগুলো তো কিন্তু কোডিংয়ের অংশ না, জাস্ট তোমাকে বোঝানোর জন্যই এখানে হচ্ছে লেখা হয়েছিল। হ্যাঁ, এই যে সবগুলো মুছে দিলাম, এই স্টেটমেন্টও মুছে দিলাম, এইগুলো মুছে দিলাম। আচ্ছা, এখন দেখো এই যে পয়েন্টগুলো আমরা বাদ দিয়ে দিই, কারণ এইগুলো তো বুঝতেই পারছো, তাই না? ওকে, এটা হচ্ছে আমাদের দেখো কিউট একটা কোশ্চেন। দেখো কোডিংটা কিন্তু আহামরি কঠিন না, অনেক ইজি ছিল, বাট হচ্ছে আমরা এটাকে অনেক মানে হিজিবিজি করে ফেলছিলাম, কারণ হচ্ছে প্রথমবার জন্য অনেক কিছু লিখতে হয়েছিল। তো এবার আমরা দেখো প্রপার ওয়েতে শিখবো ইনশাল্লাহ, প্রপার ওয়েতে। হ্যাঁ, এবার হচ্ছে আমার মনে হয় তুমি 100% বুঝতে পারবা। ওকে, এবার আশা করি 100% বুঝতে পারবা। তাহলে এখন কোশ্চেনটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যদি সিকোড করতে বলে, ভাইয়া সূত্রটা কি হবে? ক্ষেত্রফলকে তো এরিয়া দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এরিয়া ইকুয়াল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন আমার মনে হয় না যে যারা এই
এই বইয়ের ভিডিওগুলো দেখতেছে তাদের মনে হয় না আর শেখাইতে হবে যে কোনটা মানে ইনপুট আর কোনটা হচ্ছে আউটপুট। তারপরে লাস্ট ওয়ান আরেকবার বলে দিই ভাইয়া, এখানে আউটপুট হচ্ছে এরিয়া, এটা হচ্ছে আউটপুট। আর ইনপুট এইখানে কি কি পাবো ভাইয়া বলো তো? ইনপুট পাবো হচ্ছে বি আর হচ্ছে এইচ, এটা হচ্ছে ইনপুট। তো এইবার একটু খেয়াল করে দেখো আমরা এটা আসলে কিভাবে সমাধানটা করব। তো সমাধান করার যে বিষয়টা সেটা আমরা একটু খেয়াল করে দেখি। দেখো এটা হচ্ছে কত ইজি, হ্যাঁ আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে এটা পুরাটাই মুছে দিই কারণ আমাদের নতুন করে আবার শুরু করতে হবে। তাহলে দেখো এখানে এইটুকু করার পর আমরা এখানে এবার আর ইন্ট নিতে পারবো না, কারণ ইন্ট মানে হচ্ছে ভাই পূর্ণ সংখ্যার কাজ করে। তো অলরেডি দেখো হাফ, হাফ মানে কিন্তু 0.5, মানে ভগ্নাংশ অলরেডি হয়েই আছে, ভগ্নাংশ তো হয়েই আছে। তুমি সূত্রের দিকে একটু তাকায় দেখো, এরিয়া তো হাফ, হাফ মানে 0.5, এটা কিন্তু ভগ্নাংশ হয়ে আছে। তাহলে এখানে ফ্লট ইউজ করতে হবে। তাহলে আমি যদি এখানে ফ্লট ডেটা টাইপ নিই, এই যে ফ্লট ডেটা টাইপ নিলাম, নেওয়ার পর আমাকে ইনপুটগুলো আগে কালেক্ট করতে হবে। তাহলে এই সূত্রে ইনপুট কে কে আছে? ইনপুট আছে বি কমা এইচ, আর আউটপুটটা কি আছে? আউটপুটটা হচ্ছে এরিয়া। তাহলে ইনপুট এবং আউটপুটের যতগুলো চলক ছিল সবগুলো নেওয়া শেষ। এবার আমি স্ক্যান অ্যাপ লিখবো এখানে, স্ক্যান অ্যাপ। তো স্ক্যান অ্যাপ নেওয়ার পর ভাইয়া আমাদের যতগুলো ইনপুট আছে ততগুলো পার্সেন্ট এফ হবে এবার, কেন? কারণ ফ্লট ব্যবহার করছি। তাহলে একটা কোটেশন চিহ্ন দিব, এখানে পার্সেন্ট এফ দুইবার হবে। কেন হবে দুইবার ভাইয়া বলো তো? কারণ দুইটা ইনপুট আছে আমাদের। কয়টা ইনপুট? দুইটাই, যে বি আর এইচ হচ্ছে ইনপুট। তারপরে এখন এখানে একটা কমা দিয়ে এম্পারসেন্ট হবে বি কমা এম্পারসেন্ট হবে এইচ, মানে যতগুলো ইনপুট থাকবে সবার সাথেই এম্পারসেন্ট যুক্ত হবে। ওকে ফাইন, এবার হচ্ছে আমরা সূত্রটা প্রয়োগ করব। তাহলে এরিয়া ইকুয়াল আমাদের এখানে লিখতে হবে হাফ। দেখো সি কোডে ভাগ চিহ্নটা এইভাবে দিতে হয়, ভাগ চিহ্নটা এইভাবে, তাহলে হাফ ইন্টু, আর গুণ চিহ্নটা এইভাবে দিতে হয়, তাহলে হাফ ইন্টু বি ইন্টু এইচ, এই যে তারপরে স্টেটমেন্ট। তারপরে এবার প্রিন্ট করে দাও। এবার হচ্ছে আমরা এই যে এখানে প্রিন্ট এফ লিখলাম, প্রিন্ট এফ লেখার পরে এখানে পার্সেন্ট এফ নিব। কেন? কারণ ওই যে ফ্লটিং ডেটা টাইপ ব্যবহার করছিলাম। পার্সেন্ট এফ একবারই হবে। কেন একবার হবে? কারণ এরিয়াকে আমরা প্রিন্ট করতেছি। তারপরে এখানে লিখে দিব এরিয়া, তারপরে একটা স্টেটমেন্ট দিয়ে দেন হচ্ছে আমরা প্রোগ্রামটাকে শেষ করব। দেখো আহামরি কিন্তু কঠিন না ভাইয়া, তুমি যদি একটু রিল্যাক্স হয়ে বোঝার চেষ্টা করো আমার মনে হয় না এটা খুব বেশি কঠিন হবে। তো আশা করি তুমি এটাও বুঝতে পারছো, আশা করি তুমি এটাও বুঝতে পারছো। এবার দেখো যদি এটাও বুঝি, লাস্ট ওয়ান, এবার যদি আমাকে বলে দেয় যে ভাই এটা আমরা শেষ করলাম, এখন হচ্ছে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সিকোড করব। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সিকোড, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সিকোড। তাহলে এবার তো সূত্রটা চেঞ্জ হয়ে যাবে ভাইয়া। তাহলে সূত্রটা কি হবে বলো তো? সূত্রটা হবে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে ইনপুট হবে মূলত আর, ইনপুটটা কি হবে? ইনপুট হবে আর। তাহলে ইনপুট যেহেতু আর, পাই আর স্কোয়ার, তার মানে পায়ের মান 3.1416। তাহলে এটাও কিন্তু ভগ্নাংশ সংখ্যা। তাহলে পায়ের মান যেহেতু এইখানে আমরা চেঞ্জ করব, হ্যাঁ এখানে হচ্ছে তখন ফ্লট ডেটা টাইপই নিব, এখানে শুধুমাত্র আর হবে, ইনপুট হিসেবে শুধুমাত্র আর হবে, আর এরিয়া তো থাকবেই, এরিয়া হচ্ছে আমাদের আউটপুটের চলক। এবার স্ক্যানএপে কি লিখবো ভাইয়া? দেখো স্ক্যানএপে আসলে কি লিখবো সেটা আমরা একটু খেয়াল করে দেখি। স্ক্যানএপের ভেতরে লিখবো হচ্ছে গিয়ে পার্সেন্ট এফ, লিখলাম পার্সেন্ট এফ। এবার কিন্তু পার্সেন্ট এফ একবার হবে। কেন একবার হবে ভাইয়া বলো তো? কারণ ইনপুট আমাদের একটা আছে। তারপরে আমরা এখানে কমা দিয়ে লিখবো এম্পারসেন্ট আর, অর্থাৎ যতগুলো ইনপুট থাকবে সবার সাথে এম্পারসেন্ট যুক্ত হবে। ওকে ফাইন, এবার আমরা সূত্রটা পরিবর্তন করে দিব। দেখো তো ভাইয়া সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু আর। এইভাবে আমাদের সূত্রটা লিখতে হবে, কারণ আমাদের পাওয়ার যদি দেয়া থাকে, মনে করো এর মাথার উপরে কিউব দেয়া আছে, তাহলে লিখি না আমরা এ ইন্টু এ, বাট সি কোডে এটাকে গুণ চিহ্নটা এইভাবে দিতে হয়। তাহলে এখানে পাওয়ার দেয়া থাকলে লিখবো আর ইন্টু আর, অর্থাৎ আর দুইবার আছে। এবার দেখো প্রিন্ট অ্যাপে পার্সেন্ট এফ থাকবে, এরিয়াও থাকবে, বাকি যে কাজগুলো এগুলো কিন্তু এইভাবেই আমাদের করতে হবে। তো এই হচ্ছে দেখো আমাদের সি কোডের যে প্রাথমিক ফরম্যাটগুলো, অর্থাৎ সি কোডের মূল যে ফরম্যাটগুলো, মানে সহজ যে ফরম্যাটগুলো, সেগুলো কিন্তু অনেক ইজি। তুমি যদি ধরতে পারো তাহলে হচ্ছে এই বিষয়টা অনেক ইজি হবে। অর্থাৎ তুমি ডেটা টাইপ যখন নিবা, ফ্লটিংও নিতে পারো, ইন্টও নিতে পারো, এটা ডিপেন্ড করবে সেটা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে নাকি পূর্ণ সংখ্যা হচ্ছে। তারপরে তুমি ইনপুট এবং আউটপুটের সকল চলকগুলো নিবা, স্ক্যানএপে গিয়ে শুধু ইনপুটগুলোর মান নেওয়ার জন্য এই কাজটা করতে হবে, তারপরে সূত্র প্রয়োগ করবা, তারপরে হচ্ছে আউটপুট নিবা। তো এটার যদি তুমি হচ্ছে এখানে স্লাইডটা দেখো, খুব সুন্দর মতো করে দেওয়া আছে এখানে, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, ট্রাপিজিয়ামের যে মানটা, তারপরে এই যে মানগুলো, এগুলো কিন্তু সবই আমার হচ্ছে দেখো সূত্র দিয়ে শেখানো শেষ সবই।
তাহলে দেখো ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় প্রকাশের এই বিষয়টা যদি একটু দেখি, দেখো সেলসিয়াস দিয়ে আমাদের সূত্র বানাইতে হবে। সূত্র হচ্ছে F-32 × 5/9। তাহলে এটা যদি সূত্র হয়, এখানে কিন্তু ইনপুট হচ্ছে এফটা হচ্ছে আমাদের ইনপুট, আর আউটপুট হচ্ছে সি। এবার দেখো এই পর্যন্ত তো লিখতেই হবে ফ্লট, এখানে সিও নেওয়া হয়েছে, এফও নেওয়া হয়েছে। সি এফ দুইটা কেন একসাথে নেওয়া হয়েছে? কারণ আমরা জানি ফ্লটিংয়ের ভেতরে ডেটা টাইপ নেওয়ার সময় আমাদের ইনপুটের যে ডেটাগুলো এবং আউটপুটের যে ডেটাগুলো দুইটা কিন্তু একসাথেই নিতে হবে। এবং এরপরে স্ক্যানএফ নেওয়া হয়েছে। স্ক্যানএফে পার্সেন্টেজ একবার কেন হয়েছে ভাইয়া বলো তো? কারণ আমাদের এই সূত্রে ইনপুট হচ্ছে এফ, আর এফ তো একটাই আছে, মানে চলকটা একটাই আছে, এই জন্য পার্সেন্টেজ একবার। তারপরে এটার সাথে যে আমপারসেন্ট এফ যুক্ত করতে হয়েছে। এইবার দেখো তারপরে আমরা সূত্র প্রয়োগ করে দিছি, তারপরে হচ্ছে আউটপুট এফ, এই যে প্রিন্ট এফ করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম প্রাথমিকভাবে সি কোডের ধারণা। আমরা পরবর্তীতে আরও কিছু সি কোড সমাধান করার চেষ্টা করব, ভিন্ন টাইপের সি কোডগুলো সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।